রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে বাংলার ভোট যুদ্ধে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভোট ভোট রব এখন চতুর্দিকে, মাথার উপর সূর্য গরম, পায়ের নিচে গরম বালি, আর গোটা বঙ্গভূমি এ মুহূর্তে ভোটের আবহে আপাত উত্তপ্ত। এবং এই রকম পরিস্থিতিতে এক্সপ্রেস নিউজের স্টুডিওয় এ মুহূর্তে হাজির দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের এবারের প্রার্থী এবং বিদায়ী বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। লক্ষণবাবু, আপনাকে স্বাগত জানাই এক্সপ্রেস নিউজে। আপনি বিদায়ী বিধায়ক এবং এবারেও বিজেপির প্রত্যাশী এই দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে। সর্বপ্রথম আমি আপনার কাছে জানতে চাইছি, এই যে গত 5টা বছর আপনি বিধায়ক হিসেবে কাটালেন, কি কি সমস্যা আপনার সামনে এসেছে এবং সেই সমস্যা কতখানি আপনি মোকাবিলা করতে পেরেছেন? দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী পক্ষের যেভাবে দেখা হয় সেটা খুব জঘন্যতম, অনেক অভিজ্ঞতা হয়েছে। তার মধ্যে আমার বিধায়কের পক্ষ থেকে যে ফান্ড অ্যালট করা হয়, অর্থাৎ একজন বিধায়ক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 60 লক্ষ টাকা পায়, সেটা অন্য রাজ্যে 3 কোটি 4 কোটি পায়। এটা 60 লক্ষটা বোধহয় পরবর্তীতে বেড়ে 70 লক্ষ পরে হয়েছে। হ্যাঁ, 2 বছর পর সেটা হয়েছে, অর্থাৎ 5 বছরে আমার পাওনা 3 কোটি 30 লক্ষ টাকা। 2 বছরে আমি যখন শুরু করলাম কাজ, একাধিকবার কর্পোরেশনে গেছি, ডিএমের কাছে গেছি, ফাইল দিয়েছি, ফাইল বলছে হারিয়ে গেছে, ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা দেখছি, পরে আসুন। একজন বিধায়কের পক্ষ থেকে বারবার ছুটে যাওয়া কর্পোরেশনে, ডিএমের কাছে, এসডিওর কাছে, আমার কাজ করে দেওয়া হচ্ছে না, কাজটা কোথায়, ফাইলটা কোথায়, পরে আসুন, দেখছি, পরে আসবো, ফাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন একটা রিপোর্ট বেরোলো 2 বছরের মধ্যে যে লক্ষণ ঘড়ুই লাস্ট পজিশন আছে, উনি 20% কাজ করেছেন। আচ্ছা, ঠিক আজকে দাঁড়িয়ে ভোটের ময়দানে নেমেছি, যখন ভোটে আবার প্রচার করছি, আজকে আমি ডিএমের কাছে প্রশ্ন করেছি যে সেই ফাইলটা বার করুন একবার, যে পশ্চিম বর্ধমান জেলাতে 9টা সিটের মধ্যে কোন কোন বিধায়ক এমএলএর ফান্ড 3 কোটি 30 লাখ টাকার মধ্যে কোন কোন এমএলএ কত টাকা কাজ করলেন, আজ বেরোচ্ছে না কেন? আমি প্রশ্ন করছি, ডিএমকে ফোনও করেছি, দেখছি বলছি। কেন জানেন না? এই মুহূর্তে দাঁড়িয়ে পরে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, 9টা এমএলএর মধ্যে একজন মন্ত্রী আছেন, একজন মেয়র আছেন, জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের আছেন, কিন্তু একমাত্র আমার ফান্ডটাই 3 কোটি 30 লক্ষ টাকার মধ্যে 3 কোটি 29,69,884 টাকা, অর্থাৎ সম্পূর্ণ পয়সা আমি খরচা করেছি। তার একটাই কারণ, আমি কম করে 20 বার গেছি ডিএমের কাছে, মেয়রের কাছে, এডিডের কাছে। আমি যে পরে ধর্না, অবস্থান, বিক্ষোভ, ফেসবুক লাইভ, মিডিয়া করতে করতে চাপে পড়ে আমি কাজ আদায় করে নিয়ে আসতে পেরেছি, আমি সম্পূর্ণ শেষ করতে পেরেছি। আর কোনো বিধায়ক এটা হয়নি বলেই আর কিন্তু ডিএম বার করছে না যে কোন বিধায়ক কোন স্থানে আছে বা কার কি কাজ হয়েছে, কার কি হয়নি। তো আমি আমার সম্পূর্ণ কাজ শেষ করেছি, নাম্বার 1। নাম্বার 2, আমি বলি আপনাদেরকে, একটা আনন্দপুরি জায়গা আছে 54 ফুটে, সে আনন্দপুরীতে সামান্য বৃষ্টি হলে ডুবে যাচ্ছে। আমি নৌকা নিয়ে এলাকার মানুষ দেখা করতে গেছি, যারা হয়তো ভিআইপি এলাকা। সেখানে আমি বললাম ওই ড্রেনটা সংস্কারের জন্য 30 লাখ টাকা দিচ্ছি, মেয়রকে বললাম এটা কাজটা করুন, কাজটা করলেন না। আচ্ছা আপনি কাজটা করুন, উনি করলেন না। তখন আমি ডিএসপিকে চিঠি করলাম, সেই ডিএসপি থেকে আনন্দপুরি এলাকাতে ড্রেন সংস্কারের জন্য ডিএসপি কর্তৃপক্ষ 35 লাখ টাকা দিয়ে সে কাজে সংস্কার করেছে, নাম্বার 1। আবার 35 লাখ টাকা হাইড্রেনের জন্য সংস্কার করার জন্য উনি তার পুরোপুরি ফান্ড অ্যালট করে দিয়েছেন। এই যে বিষয়, তা আমি করলাম, নাম্বার 1। নাম্বার 2, আমরা শুনলে অবাক হবেন, আমি 1 কোটি 61 লাখ টাকা দিয়ে যারা বয়স্ক মানুষ আছেন, অর্থাৎ যারা 60 বছর বয়সে গেলে পরে কারো চোখের সমস্যা, কারো কানের সমস্যা, কারো ঘাড়ের সমস্যা, কারো কোমরের সমস্যা, কারো হাঁটুর বেল, কারো কোমরের বেল, কারো হুইল চেয়ার, কারো বেড পেন, কারো লাঠি, এই সমস্ত মাল আমি নিয়ে শুরু করেছি। তো 1 কোটি 61 লাখ টাকার মাল সামাজিক সুরক্ষা যে আমাদের মন্ত্রণালয় আছে কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে, সে কাজটা আমরা করেছি। 14টা মহিলাকে প্রশিক্ষণ দিয়ে
সেলাই মেশিন দিয়ে একটা সেলাই মেশিন দাম প্রায় 35-60 টাকা তারা রোজগার করছেন। দুর্গাপুরে প্রায় আমি 779টি হাইমাস মিনি লাইট, 7টি হাইমাস লাইট, একটি ছটঘাট, একটি কালভার্ট, 2টি ফুটমাঠের সংস্কার করে একাধিক কাজ আমি করার চেষ্টা করেছি এবং বহু কাজ বাকি আছে। এটা সামান্য মাত্র, এতে কিছু হয় না। তার কারণ 4 বছর কর্পোরেশনের ভোট না হওয়ার জন্য দুর্গাপুরে উন্নয়নটা পুরো স্তব্ধ হয়ে গেছে। কিন্তু আমার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে কাজটা করেছি, এই কাজে পর্যাপ্ত নয়। তারপরও সবথেকে বড় সমস্যা দুর্গাপুরে যে পানীয় জল, সেই কাজটা মানুষ হাহাকার করছে এখন, কিন্তু না কর্পোরেশন, না এডিডিএ, না প্রশাসন, তার কোনো হেলদোল নেই বলে মানুষ আজকে অস্থির চলছে। উন্নয়নটা অনেক বাকি আছে, উন্নয়ন অবশ্যই আমরা পরে করবো, সেটা পরে আমি বলবো। আপনি বিধায়ক হিসেবে যতটুকু কাজ করতে পেরেছেন, আপনি কি তাতে সন্তুষ্ট? না, মোটেই না। কি ফান্ড তোমার সামান্য করার তো কিছু নেই। আমার 3,30,00,000 টাকা, বলুন তা 306টা বুথ, 306টা বুথকে যে 3,30,00,000 ভাগ করেন, দেখবেন 1 লাখ টাকা সামথিং কিছু পড়ছে। আচ্ছা আপনারা বলুন, একটা বুথে 1 লক্ষ টাকা 5 বছরে, সেই বুথে ড্রেন হবে, কালভার্ট হবে, রাস্তা হবে, ব্রিজ বানবে, ড্রেন হবে? সম্ভবই নয়। কিন্তু আমি আমার কাজটুকু যেটা পেরেছি সেটা করেছি। কিন্তু এই ধরনের দুর্গাপুরে 4 বছর ভোট না হওয়ার জন্যে পর্যাপ্ত পরিমাণে কর্পোরেশন ভোট, পর্যাপ্ত মানে নোংরা, ড্রেন সংস্কার নেই, সামান্য বৃষ্টিতে ডুবে যাচ্ছে। পুরো সবথেকে বড় দুর্গাপুরের সমস্যা, জ্বলন্ত ইস্যু যেটা, দুর্গাপুরে যে কর্পোরেশন, এখানে এডিডিএ 5 বছরে নয় 15 বছরে জল পৌঁছাতে পারলেন না, তারা ভোট চায় কী করে? মানুষ জান দেখুন কী অবস্থা আছে। শুধু জল নেই, গেলেই জল নেই, জলে হাহাকার চলছে। আমি একাধিকবার সেই আমাদের আমরাই কুড়েডাঙ্গা, আমাদের গোপাল মাঠ, আমাদের শ্যামপুর, আমাদের দুর্গাপুর কলোনি, করঙ্গপাড়া, আমাদের নারায়ণপুর, অঙ্গতপুর, রাতুড়িয়া, বিস্তীর্ণ জায়গাতে গেছি, জল নিয়ে বলেছে, চিঠি করছে একের পর এক, আজও না উত্তর, না সমস্যার সমাধান হয়েছে। তো করেছে কি ওরা? তাই উন্নয়নটা অনেক দরকার ছিল, কিন্তু কিছুই হয়নি। করবো আমরা। আপনি বিধায়ক হিসেবে কোন কাজটা করতে না পারার জন্য আক্ষেপ করেন? সবথেকে জল, দুর্গাপুরে সবথেকে মানুষের সমস্যা জল, পানীয় জল নেই। গ্রীষ্মকাল এলে পরে মানুষ হাহাকার করছে, মহিলারা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আছে রোডের মধ্যে জলের জন্য, এবং সেই জল একটা বালতি ভর্তি করতে গেলে 1 ঘন্টা সময় লাগে। একটি বস্তিতে 150 বাড়ি আছে, সেই বাড়িতে একটা মাত্র কল। তাই যেভাবে মহিলারা 5 বছর ধরে, আমি দেখা পরে বারবার জলে আবেদন করেছেন, আমি বারবার চিঠি করেছি, কোনো উত্তর হয়নি, কোনো সদব্যবস্থা হয়নি, কোনো সমাধান হয়নি। এটা সবথেকে বড় আমার দুঃখের এবং কষ্টের। এই জল সমস্যা, মোদিজি জল মিশন নামে জল জীবন মিশন যে প্রকল্প আছে, তার মাধ্যমে ইতিমধ্যে বহু টাকা চলে এসছে, কিন্তু এখানে কর্পোরেশন, এডিডিএ সেই পাইপ পড়ে আছে, জল মানুষ পায়নি। তার কারণ সিপিএমের স্টাইলে তৃণমূল চলছে। যত কষ্ট হবে, যত দুঃখ হবে, আমার কাছে আসবে, আর আমরা ভোটের সময় সামান্য ভিক্ষা ভাতা বা মদ বা পয়সা দিয়ে ভোট করবো, সেই কারণেই উন্নয়নটা হয়নি এখানে। না, এই কথা যদি আপনি বলেন যে ভিক্ষা ভাতা যে কথা বলছেন, আপনারা তো নির্বাচনে জিতে এলে আপনারা ওই পন্থাই অবলম্বন করছেন, আপনাদের ইতিমধ্যেই তো ঘোষিত ব্যাপারও তাই। আমরা যেটা বলেছি প্রথমত হচ্ছে, আমরা প্রথম উন্নয়ন চাই, ডেভেলপমেন্ট চাই। প্রথম যে বিষয়, আপনি যে কথাটা প্রথম বললেন ভাতার কথা, যার আপনার কথায় আমি স্পষ্ট বিরোধিতার সুর পেলাম। যদি তাই হয় তাহলে আপনারাও নির্বাচনে ওই গড্ডলিকা প্রবাহেই গা ভাসাচ্ছেন কেন? না, আজকে তাই যদি বলেন, আজকে যখন মমতা ব্যানার্জি গোয়াতে ভোট হয়েছিল, সেই গোয়াতে ভোট বয়ে বললেন যে আমি বাংলার মেয়ে, আমি গোয়ার মেয়ে, আমাকে ভোট দিন, আমি ভোটে 5,000 টাকা দেবো। তাহলে বাংলাতে 1,500 আর গোয়াতে 5,000 কেন, আমি যদি প্রশ্ন করি? তো দিলে ভালো দিন না। লক্ষণবাবু, একটা কথা, লক্ষণবাবু, এই মুহূর্তে আমরা সর্বভারতীয় প্রেক্ষাপটটায় আলোচনার মধ্যে যাচ্ছি না, যেহেতু বিধানসভা নির্বাচন এবং স্পেসিফিক আপনার এলাকার উন্নয়ন নিয়ে কথা বললে বোধহয় ব্যাপারটা ভালো হবে। আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি যে কথা বলছেন ভাতার বিরোধিতা করছেন, আপনার দল কিন্তু ভাতার বিরোধিতা করছে না, এবং ভাতা যা এখনো পর্যন্ত দেওয়া হয় তার থেকে সব ক্ষেত্রেই আরো বেশি বেশি ভাতা দেওয়া হবে, এরকমটা বলছে। আপনি এটার সঙ্গে কি? আমি ভাতার বিরোধী হচ্ছি না, আমি বলতে চাই 1500 টাকা কি ভাতা সম্ভব? 1500 টাকায় একটা মানুষ চলতে পারে সংসার? মানুষ কাজ যায়। আচ্ছা, 3,000 টাকায় চলতে পারে? হবে না। আমরা বলিনি, আমরা বলছি অবশ্যই 1 টাকা দেবো। তাহলে আপনি ভাতার কথাই বলছেন না, ভাতার পাশাপাশি অন্য কিছু আমরা বলছি? দুর্গাপুরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছিলেন নেহরু স্টেডিয়াম এসেছিল কয়েক মাস আগে, যে পশ্চিমবঙ্গে শিল্প হবে, দুর্গাপুরে শিল্প হবে। অর্থমন্ত্রী ঘোষণা করলেন বাজেটে, দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব হবে। আমাদের প্রথম লক্ষ্য দুর্গাপুরে শিল্প নিয়ে আসা, দুর্গাপুরে কর্মসংস্থান দেওয়া, বেকারদের চাকরি দেওয়া,
স্থানীয় বেকারদের চাকরি দেওয়া, চাকরির সঙ্গে সঙ্গে আমরা বলছি চাকরি যেমন দরকার, মায়েদের জন্য যে আমাদের যে ভাতা যেটা বলছেন 1,500 টাকা পশ্চিমবঙ্গে আছে, অন্য রাজ্যে লাভলি বাহিন, আমাদের মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, দিল্লি সমস্ত জায়গাতে আমরা 2,000, কখনো 2,500, কখনো 4,800 টাকা, অনেক রকম স্কিম আছে। আমরা বলেছি অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা প্রতি মহিলাকে আমরা দেবো, সেই ব্যবস্থা করেছি। কিন্তু তার প্রথম যে লক্ষ্য হচ্ছে দুর্গাপুর ইন্ডাস্ট্রি, দুর্গাপুর কর্মসংস্থান, দুর্গাপুর শিল্প নিয়ে আসতে হবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছরে দুর্গাপুরে একের পর কারখানা বন্ধ করেছে, ডিপিএল কারখানা বন্ধের মুখে, কেমিক্যালস বন্ধের মুখে। আজকে দুর্গাপুর থেকে বাদ দিয়ে পরে দুর্গাপুরে বাইরে পাণ্ডবেশ্বর, আজকে রানীগঞ্জ, আজকে কী বলবো বাঁকুড়া, আজকে পুরুলিয়া থেকে বাইরে লোক নিয়ে এসে দুর্গাপুরে কাজ করছেন। কয়েক মাসের মধ্যে দুর্গাপুরে 900 লোকে ঢোকানো হলো, 3 লাখ টাকা নেওয়া হয়েছে। তার বিনিময়ে যারা গোপাল মাঠ, আমাদের আমরাই, কুড়ুলেডাঙ্গা, বিস্তৃত ছোট যে লোকাল এলাকা আছে তারা কাজ পেয়েছে কি? তারা কাজ পাচ্ছে না। স্থানীয় মানুষ বঞ্চিত হয়েছেন, বাইরে থেকে লোক নিয়ে আসা হচ্ছে। কাজের লোক নিয়ে আসা হয়েছে। স্থানীয় মানুষের জমি ব্যবহার হলো, একদম পরিবেশ দূষণ হচ্ছে শিল্পজনিত কারণে, যেটা তার ফল ভোগ করছে স্থানীয় মানুষ। অথচ যখন কর্মসংস্থানের প্রশ্ন আসছে তখন নিয়ে আসা হচ্ছে বাইরে থেকে লোক। এটা রুখতে আপনাদের ব্যবস্থাপনাকেই, সব তো খারাপ যা কিছু করেছে তৃণমূল কংগ্রেস। আমরা তো বলছি দুর্গাপুরে দেখুন, দুর্গাপুরে এখন যে বেকার সমস্যা দূর হয়ে মানে যা অবস্থায় গেছে, তার কারণ দীর্ঘদিন ধরে দুর্গাপুর ইন্ডাস্ট্রি নেই, একের পর কারখানা বন্ধ হয়েছে। আমি আপনার কথা মেনেই বলছি, আপনার কথা সুর ধরেই বলছি, যা কিছু খারাপ হয়েছে তৃণমূল কংগ্রেস করেছে, হ্যাঁ অবশ্যই। যা কিছু ভালো করবে তৃণমূল করবে, বিজেপি করবে। কি ভালোটা করবে, কি দিশাটা দেখাতে চাইছেন? না বলছি দেখুন, প্রথম দুর্গাপুর দেখুন, দুর্গাপুর ভাতার শিল্পাঞ্চল কথা বুঝে গেছি। দুর্গাপুর শিল্পাঞ্চল, আমি অন্ডার পেরিয়ে যান, ওখানে কয়লা আছে, পানাগড় পেরিয়ে যান, আমাদের কৃষি আছে। দুর্গাপুরে কি আছে? যে দুর্গাপুরকে একসময় জার্মানির সঙ্গে তুলনা হতো, সেই দুর্গাপুর আজ কোথায়? 60 দশকে যে দুর্গাপুর, একসময় দেখেছি আমি আমার বড়দা সার্ভিস করতে এমএনসিতে, আমি ছোট অবস্থায় এখানে আসতাম সাইকেল নিয়ে। বিশ্ব পুজোর দিন সারা দুর্গাপুর মুখরিত থাকতো, ছেলেরা মেয়েরা উৎসাহের সঙ্গে পালন করতেন, গান বাজছে, বাজনা বাজছে, মেলা হতো, খাওয়া দাওয়া, আসা যাওয়া, আনন্দ অবস্থা। সেগুলো কোথায় আজকে? এর কারণ কারা? এই কারণ হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং তৃণমূল। 50 বছর ধরে শুধু ভোগ করেছে, লুট করেছে, দুর্গাপুরকে আজকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। তা আমরা বলছি দুর্গাপুর আবার 60 দশকে ফিরবে, ইন্ডাস্ট্রি হাব হবে, অনুসারী শিল্প হবে, নতুন কারখানা আসবে, পুরনো কারখানা খুলবে, এবং দুর্গাপুরে বেকার যুবক দুর্গাপুরেই কাজ করবে, বিটেক এমটেক করার পর, ইঞ্জিনিয়ার পাস করার পর আর বাইরে যেতে হবে না। সেই দুর্গাপুর ফিরে আনার জন্য মানুষকে ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে, মোদি সাথ দিতে হবে। কারণ কি আমরা দেখেছেন, তৃণমূলকে দেখলেন, সিপিএমকে দেখলেন, কংগ্রেসকে দেখেছেন, কি দুর্গাপুর কোথায় আজকে? এ দায় কার? এ দায় নিশ্চিতভাবে বিজেপির নয়, এই দায় তৃণমূলের, এই দায় সিপিএমের। তাই আমরা বলছি একবার ভরসা করুন, একবার মোদিজিকে নিয়ে আসুন, বিজেপিকে নিয়ে আসুন। আমরা কথা দিচ্ছি দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব হবে, অনুসারী শিল্প হবে, পুরনো কারখানা খুলবে, নতুন থেকে চাকরি ব্যবস্থা করা হবে। সেই কারণে আমরা বলছি এটা যেমন হবে। সঙ্গে সঙ্গে দুর্গাপুরে সবথেকে বড় সমস্যা জল, বাড়ি বাড়িতে জল আমরা পৌঁছাবো, তার প্ল্যানিংও হচ্ছে, তার ব্যবস্থা হয়েছে, মোদি টাকা পাঠিয়েছেন, কিন্তু সরকার সে টাকা অন্য খাতে খরচা করে দিয়েছে বলেই এই কাজটা হচ্ছে না। 4 বছর ভোট না হওয়ার জন্য 43টা কাউন্সিলর থাকে। তাহলে আমি বলছি 43টা কাউন্সিলরের পক্ষে যে ভোট আগে সার্টিফিকেট কোনো সুবিধা অসুবিধা কেউ করতে পারবে? কেউ বেকআপ করতে পারবে? কেন ভোটটা করলেন না? আপনারা কতটা মুখরিত এর জন্য? কয়েকবার আন্দোলন করেছি, রাস্তা নেমেছি, মানে সংগঠিত করেছি। এটা কি শুধুমাত্র দুর্গাপুর পুরসভার ক্ষেত্রে প্রযোজ্য? 108টা কর্পোরেশন, আমাদের কি তাহলে সেখানেই তো প্রশ্নটা লক্ষণ বাবু। আমরা লড়াই করেছি, একবার নয়, বিধানসভায় তুলেছি, আন্দোলন করেছি, রাস্তা নেমেছি, কিন্তু করেনি। আপনি এটা স্বীকার করুন যে বিরোধী হিসেবে যে লড়াইটা দেওয়া উচিত ছিল সেই লড়াইটা কি দিতে পেরেছেন? হ্যাঁ না? লড়াই করেছি আমরা, কিন্তু ইনি নীতি, আদর্শ, নিয়ম, শৃঙ্খলা, আইন, পোশাক মানেন না। উনি বুঝে গেছেন যে এখানে ভোট করে হেরে যাবো, তাই হাওড়া, আজকে হলদিয়া, আজকে দার্জিলিং, আজকে দুর্গাপুর কেন ভোট করেননি? শুধুমাত্র জানেন ভোট করলে আমাদের পরাজয়, তাই তারা ভাবে সুযোগ খুঁজছেন বিধানসভা ভোটে আবার ক্ষমতা আসবো, তারপর আবার ভোটটা লুট করবো, আবার জিতবো। সেগুলো বালি দুর্গাপুরের মানুষ প্রত্যাখ্যান আগেও করেছে, এবারেও করবে। কিন্তু উন্নয়ন উনি বুঝেন না। উনি বুঝেন কি করে ক্লাবকে টাকা দিয়ে, কীভাবে গুন্ডা পুষে, কে পুলিশের কাজে লাগিয়ে, কে ভোটকে লুট করে, কীভাবে রোহিঙ্গাকে নিয়ে এসে, অনুপ্রবেশকারীকে নিয়ে এসে পড়ে, মৃত ভোটারকে নিয়ে এসে পড়ে ভোট লুট করবেন, তার ছক করছেন। উন্নয়নের ধারা পাশে যান না। উনি বিরোধী নীতি ঠিক আছেন, তিনি ঠিক নেই। আপনি কথায় কথায় রোহিঙ্গা প্রসঙ্গটা তুলে আনলেন। দেখুন, এসআইআর তো ইতিমধ্যেই প্রায় সম্পন্ন,
রোহিঙ্গা প্রসঙ্গে যতটা উল্লেখযোগ্যভাবে আপনি বলছেন, এসআইআর থেকে কি সেরকম কোনো স্ট্যাটিস্টিক্স আপনি দিতে পারবেন যেখানে রোহিঙ্গা প্রসঙ্গটা উল্লেখযোগ্য বলে মনে হয়? দেখুন এখনও পরিষ্কার নয়। আচ্ছা আপনি বলুন, আজকে আমার বিধানসভা ছেড়ে দিন, পশ্চিমবঙ্গে হ্যাঁ, আপনার বিধানসভার কথা বলুন। 33,000 বাদ গেছে লোক। প্রথম অবস্থাতে 33,000 নাম বাদ গেছে, কারা? 12,000 নাম হচ্ছে মৃত ভোটার, 7,000-এর উপরে হচ্ছে এদের নাম পাওয়া যাচ্ছে না, টেস্ট পাওয়া যাচ্ছে না। বাকি তো যারা বাংলাদেশি অনুপ্রবেশ কিছু এসছে, আমাদের এখানে সংখ্যায় কম, যেটা আমাদের মালদা, জলপাইগুড়ি, দিনাজপুর, কলকাতা যেগুলো আছে তার তুলনায় একটা কম দুর্গাপুরে। কিন্তু 33,000-এ বলুন আপনি যে নাম বাদ গেল, কারা এরা? এই যে মৃত ভোটার, এই যে বাদ যা ভোটার, নাম না পাওয়া ভোটার, বা যারা বাংলাদেশি কিছু অনুপ্রবেশকারী কিছু আছে, কিছু রোহিঙ্গায় চলে এসছেন, এই যে ভোট দিত তৃণমূল কংগ্রেস, এই ভোটটা দিতে পারবে কি আর? এতে আপনার পোয়া বাড়ো না? নিশ্চয়ই। সেই জন্য কি আমার কেন? আত্মবিশ্বাস বেশি? না, আমার কেন এরকম নেই, আমি তো আগেও জিতেছি, আমি তো আগে 15 ভোট জিতেছি, তখন তো এই বিষয় ছিল না, কিন্তু আজকে এটা হয়েছে। সারা দুর্গাপুর নয়, সারা বাংলাতে একটা বিরাট অংশের ভোট তৃণমূল কংগ্রেসের নেত্রী 2005 সালে ওই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হয়েছিলেন, ওই অনুপ্রবেশের বিরুদ্ধে যিনি কাগজ স্পিকারকে ছুড়ে মেরেছিলেন, আর আজকে সেই মমতা ব্যানার্জি অনুপ্রবেশের পক্ষে দাঁড়াচ্ছেন, বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছেন। কেন? তিনি বুঝে গেছেন যে মাত্র আমাদের দেশে ভোটের ব্যবধান 22 লক্ষ মতো, তো 22 লক্ষ ভোট প্লাস হয়ে গেলে মানে তৃণমূলের পরাজয়। তাই তিনি এসআর নিয়ে, রোহিঙ্গাদেরকে নিয়ে, অনুপ্রবেশকারীদের নিয়ে, মৃত ভোটার নিয়ে তিনি আন্দোলন করেছেন, লড়াই করেছেন, সুপ্রিম কোর্টে কেস করেছেন। তিনি বুঝে গেছেন আমার হার নিশ্চিত, তাই তিনি এই এসআরের পক্ষে বিরোধিতা করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের 12টি রাজ্যে হচ্ছে, কোথাও বিরোধিতা নেই। একটাই কারণ, তিনি জানেন যে কত আমার অবৈধ ভোটার আছে, আমার কি করে জিততে হবে। সেই কারণে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি চিৎকার করেছেন, লাভ কিছু হবে না, এবারে দেখতে পাবেন বাস্তবে কি হচ্ছে না হচ্ছে। বেশ, শিক্ষাক্ষেত্রর কথা যদি বলি, শিল্পনগরী দুর্গাপুর, আমরা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা বলুন, বোর্ড এক্সাম বলুন, আমরা একটা সময় দেখেছি যে শিল্পনগরী দুর্গাপুরের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সেক্ষেত্রে সরকারি স্কুলগুলোর একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ব্যক্তিগতভাবে আমি বা আমার মতো অনেকেই যারা সরকারি স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি, আজ দুর্গাপুরের এই শিক্ষাক্ষেত্রের চিত্রটা ঠিক কেমন? এর পাশাপাশি আপনার কাছে জানতে চাইব স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে দুর্গাপুরের, যদি আপনাকে আমি মূল্যাঙ্কন করতে বলি, 10-এর মধ্যে কত দেবেন, কেন দেবেন? দেখুন, প্রথমত দুর্গাপুর শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে এই শিক্ষাক্ষেত্রে ভগ্নদশা। স্বাধীনতার আন্দোলনের পর এই পশ্চিমবঙ্গ শিক্ষা স্বাস্থ্য আমি 1 নম্বরে ছিলাম। সেই শিক্ষায় কোথায় গেছে আমার জানা নেই এই মুহূর্তে, কত স্থানে আছে। কিন্তু দুর্গাপুরেরটাই কনসেন্ট্রেট করুন। কিন্তু আজ পশ্চিমবঙ্গে প্রায় 8,500 স্কুল বন্ধ, প্রাইমারি স্কুল। এর কারণ কি? কারণ হচ্ছে আজকে প্রাইভেট স্কুল হওয়ার ফলে বড় মুনাফা টাকা তৃণমূল কংগ্রেসের ফান্ডে যাচ্ছে। তাই সরকারি স্কুলে না শিক্ষক আছে, না ওদের ছাদের ব্যবস্থা করা হয়েছে, না বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেস নেত্রী সেই স্কুল বন্ধ করে দিচ্ছেন এবং বোঝাচ্ছেন কি যে আজকে তার ফলে প্রাইভেট স্কুল চালু হচ্ছে। প্রাইভেট চালু হওয়ার ফলে কিন্তু আর বড় মুনাফা তৃণমূল কংগ্রেসের পকেটে যাচ্ছে। দুর্গাপুরের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। দুর্গাপুরের স্বাস্থ্য ব্যবস্থা বলার জায়গা নেই। আপনি শুনলে অবাক হবেন, আমি বিধানসভা দাঁড়িয়ে পড়ে স্বাস্থ্যমন্ত্রীকে আমি মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলাম যে আপনি বলছেন যে স্বাস্থ্যসাথী কার্ড করে দিচ্ছি, কোনো গরিব মানুষের অসুবিধা হবে না। তো স্বাস্থ্যসাথী কার্ডে প্রত্যেক দিন সে মিশন বলুন, হেলথ ওয়ার্ল্ড বলুন, বিবেকানন্দ বলুন, আইকিউ সিটি বলুন, এমন কোনো দিন নেই 50 জন পেশেন্ট ফোন করে কথা বলে, দাদা ভর্তি নিচ্ছে না, দাদা একটু বলে দিন না, একটা ব্যবস্থা করে দিন না। যখনই ফোন করি তখন সেই ম্যানেজমেন্ট বলছে, মালিক বলছে বা ডাক্তারবাবু বলছেন যে আমাদের 100 কোটি টাকা বাকি আছে, 150 কোটি টাকা বাকি আছে, এই চিকিৎসা তো হয় না, হার্ট তো হবে না, হাড় ভাঙলে হবে না, ফুসফুস আমাদের কিডনি হবে না, লিভার হবে না, হবেটা কি? শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ডটা খালি ওই জ্বর যার জন্যে। মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলাম, উনি বললেন যদি কেউ স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি না নেয় আমাকে জানাবেন, সঙ্গে সঙ্গে তার লাইসেন্স বাতিল করা হবে। আজ 3 বছর পেরিয়ে গেছে, বাতিল একটা হয়েছে? আর ভর্তি কি হচ্ছে? পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে। আজ বিধাননগর হসপিটালে একটা প্রমোটারি চলছে, ওখানে আজকে একটা বেডে 4 জন লোক, অর্ধেক দিন নার্স থাকে না, ডাক্তার সময় আসে না, সুপার আসেন না, ওখানে চেয়ারম্যান আছেন, জানি অনেক কি চলে, কে ওষুধ আনিয়ে দেবে, কে পাইয়ে দেবে, টেন্ডারটাকে পাইয়ে দিতে হবে, বিল্ডিংটাকে পাইয়ে দিতে হবে, কে লোক ঢুকবে, কার কত কমিশন আসবে, এই নিয়ে ব্যস্ত আছে। তাই দুর্গাপুরে শিক্ষা এবং স্বাস্থ্যকে শেষ করে দেওয়া হয়েছে। একটু ওয়েট করুন, বাংলায় পরিবর্তন হবে, শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।
দুর্গাপুর শিক্ষা এবং হচ্ছে স্বাস্থ্য দুটো একটা বড় জায়গা আছে এখানে, সেই জায়গাটাকে শেষ করা হয়েছে। আমরা বলছি দুর্গাপুরকে এখানে মেডিকেল করা উচিত, সেটা হয়েছে কি? আমরা আগামী দিনে দুর্গাপুরকে মেডিকেল কলেজে নিয়ে আসবো, আমরা দুর্গাপুরকে এইমস করব যেভাবে নদিয়া হয়েছে। দুর্গাপুর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা, ভারতবর্ষের বুকে এর নাম আছে, মানচিত্রে ওগুলো ভূমিকা রয়েছে, ইন্ডাস্ট্রি এলাকা, কিন্তু এখানে স্বাস্থ্য ব্যবস্থা শেষ করতে হয়েছে। আমরা বলছি দুর্গাপুর এইমস নিয়ে আসবো, একটু ওয়েট করুন, মাত্র কয়েক মাসের ব্যবস্থা মাত্র। দেখুন, একটা সময় আমরা প্রায়ই শুনতাম দুর্গাপুর মডেল সিটি হবে। প্রথম যে তালিকা বেরিয়েছিল কেন্দ্রের তরফ থেকে, তার মধ্যে কিন্তু দুর্গাপুর মডেল সিটি হবে এর উল্লেখ ছিল। আর দুর্গাপুরের মানুষ দুর্গাপুরকে নিয়ে গর্ব করবেন, কারণ পরিকল্পিত একটা শহর, কর্মসংস্থানের একটা সুন্দর ব্যবস্থা ছিল, সুসজ্জিত টাউনশিপ, এই সমস্ত আজ কোথায় যেন একটা দুরাশার অন্ধকারে তলিয়ে গেছে। এবং এই ক্ষেত্রগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে বিরোধী দল, বিরোধী শক্তির কথা যদি আমি বলি, কোথাও কি আপনি খামতি দেখতে পাচ্ছেন না? কোথাও কি মনে হচ্ছে না যে বিরোধীদের সোচ্চার ভূমিকাটা থাকা দরকার? কারণ ভারতীয় গণতন্ত্র পরিকাঠামোয় শাসকের পাশাপাশি বিরোধীও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তাহলে কি আপনার বক্তব্য, আপনি যদি এটা বলেন যে না আমরা আন্দোলন করেছি, তার কোনো যথাযথ উত্তর পাইনি, তাহলে কি ধরেই নেব যে বিরোধী এখানে শুধুমাত্র নামেই আছে, কাগজে কলমেই আছে, আসল কাজে বিরোধী ততটা সোচ্চার নয়? সেই কাগজ কলমে কতটা আছে, বাস্তবে কি আছে, তার 21-এর নির্বাচন, 19-এর নির্বাচন, 24-এর নির্বাচন মানুষ দিয়েছে। আমরা বলছি যে এই নির্বাচন যথেষ্ট নয়, পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে, আর সেখানে বিরোধী পক্ষরা করছেন। আমি একটা উদাহরণ দিই আপনাকে। দুর্গাপুরে আমাদের হচ্ছে, আমি ভুলে যাচ্ছি, মায়াবাজার রেল ব্রিজ আছে। সে রেল ব্রিজের ওই অর্জুনপুর, অঙ্গদপুর, রাতুড়িয়া থেকে পুরো এলাকাটাতে কয়েক হাজার মানুষ প্রতি সিটি সেন্টার দুর্গাপুরে আসেন, চাকরির সুযোগে হোক, কাজের সন্ধানে হোক, শিক্ষাক্ষেত্রে হোক, স্কুলের ক্ষেত্রে হোক। তো সেই ব্রিজটা সংস্কারের জন্য আমরা চিঠি করলাম রেলমন্ত্রীকে, আলু আলী যে আমি, একবার নয়, দুবার নয়, তিনবার চিঠি করার পরে সেই রেল ব্রিজ স্যাংশন হয়ে গেল। প্রথম ঠিক হলো 50% টাকা দেবে কেন্দ্র সরকার, 50% টাকা দেবে রাজ্য সরকার। রাজ্য সরকার কী বললেন, মানে মুখ্যমন্ত্রী কী বললেন, আমার কাছে পয়সা নেই। আর ফের চিঠি করলাম, রেলমন্ত্রী জানালেন যে 100% পয়সা দেওয়া হবে, আমরা কাজ শুরু করুন। আজ পর্যন্ত সে ব্রিজটা কেন হয়নি? তার একটা মতো কারণ, জমিটা কার? রাজ্য সরকারের, জমিটা দিচ্ছেন না। আর জমি না দেওয়ার ফলে কিন্তু এই ব্রিজটা হলো না। আমরা বলছিলাম একটা হয়ে গেল, দুটো পানাগড় হয়ে গেল এবং আমাদের মায়াবাজার হয়ে গেছিলো। স্যাংশন আজও পড়ে আছে, তার এখনও পর্যন্ত কাজটা হয়নি। এই কারণেই রাজ্য সরকার এগিয়ে আসেনি, রাজ্য সরকারের সদিচ্ছা নেই, রাজ্য সরকার জমি দিচ্ছে না, দোকান ভাঙতে হবে, তা ক্ষতিপূরণ সরকার দেবে, কিন্তু সরকার এগিয়ে আসেনি। এই যে বলছি, যদি রাজ্য সরকার যদি এগিয়ে না আসে, শিল্পক্ষেত্রে হোক, স্বাস্থ্যক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আমরা আন্দোলন করলে হবে না, রাজ্য সরকার এগিয়ে আসতে হবে। এগিয়ে আসা না হওয়ার জন্য উন্নয়নটা স্তব্ধ হচ্ছে। আর এই কারণেই দুর্গাপুরের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে গেছি, কারণ এই সরকারের সদিচ্ছা নেই বলেই এই ঘটনা ঘটেছে। লক্ষণবাবু, এটা তো একটা প্রবাদ আছে যে বাচ্চা না কাঁদলে মা খাবারও দেয় না। কান্নাটা তো দরকার। তো কাঁদছি নয়, বলছি, চিঠি করছি, পাস করাচ্ছি, সেন্টারে যাচ্ছি, মন্ত্রী থেকে নিয়ে আসছি, কিন্তু আপনি বলুন না, আপনার ধরুন, উদাহরণ দিচ্ছি আপনাকে, আপনার বাবার বাড়ি থাকেন, বাবার নামে বাড়িটা সম্পত্তি বাড়ি থাকছেন, বাবার নামে বাড়িটা আছে। আপনি বললেন বাবা আমি ব্যবসা করতে চাই, বাবা আমি কিছু করতে চাই, বাংলার রাজঘরে চাকরি নেই, আমি ব্যবসা করবো, আমার কাছে পয়সা নেই। বাবা রিটায়ার করেছে, বাড়িটা কষ্ট করে করেছে, তো আমি বল বাবা আমার পয়সা কী হয়েছে, বাড়িটা লিজ দিয়ে দাও, বা বাড়িটা আমি ব্যাংকে মর্গেজ দেবো, আমাকে লোন ব্যবস্থা করে দাও। বাবা যদি সই না করে, বাবা যদি এনওসি না দেয়, বাবা যদি এগিয়ে না আসে, আপনি কি লোন করতে পারবেন? সেমনি হচ্ছে এখানে ক্ষেত্রে পশ্চিম মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো উন্নয়নের ক্ষেত্রে জমি জট একটা বড় সমস্যা। তারপর একের পর শিল্পপতি ঘুরে যাচ্ছেন। উনি বলছেন শিল্পপতির কাছ থেকে 1000 জমি কিনে মেয়েকে ধরে নিন, তো সে শিল্প করতে চায়। আপনি চলে যান কৃষক কাছে বসুন, যে 5000 কোটি টাকা 2000 কোটি টাকা ইনভেস্ট করবে সেভাবে কৃষকের সঙ্গে বসবে, এ সম্ভব? এই যে শিল্প নীতি, মানে উনি যে কৃষি নীতি চালু করেছেন, তার ফলে শিল্পপতিরা বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন। আজকে প্রায় 669টা কোম্পানি বাংলাদেশে বাইরে চলে যাচ্ছে। কারণ কি? তারা বুঝে গেছে বাংলা ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, এখানে থাকলে ব্যবসা উন্নতি হবে না, তারা চলে যাচ্ছে বাইরে। তাই রাজ্য সরকার কেন্দ্র সরকার সহযোগিতা করছে, রাজ্য সরকার এগিয়ে যদি না আসেন, না রাস্তা, না বিদ্যুৎ, না জল, বা না শিক্ষা, না স্বাস্থ্য, না ব্রিজ, এটা হবে না।
সেই কারণে বলছি পরিবর্তন। লক্ষণবাবু, আপনি এত বড় মুখ করে শিল্প আনার কথা বললেন, শিল্প এনে কর্মসংস্থানের একটা ক্ষেত্র তৈরি হবে কথা বললেন, অথচ এর পাশাপাশি আপনি জমি জটের কথাও বলছেন। রাজ্য সরকার জমি সংক্রান্ত জট না কাটানোর কারণে বেশ কিছু প্রকল্পের কাজ আটকে আছে বলছেন। আচ্ছা, ধরুন, কথার কথা আমি ধরে নিচ্ছি, এখন কথার কথা হিসেবেই ধরতে হবে যে বিজেপি ক্ষমতায় এলো, আপনি আপনার জায়গায় জিতলেন, আপনি এই জমি জটের সমস্যার মধ্যে পড়বেন না? অবশ্যই। কিভাবে কাটাবেন? জট পড়লে নিশ্চয়ই জট হবে, মানে যারা ব্যবস্থা করে রেখেছেন আমাদের মন্ত্রিসভা, তার জন্যে এই জমি যে বিষয়, জমি মালিকের সঙ্গে সরকার বসবে, সরকার বসে তার নীতি তৈরি করবে, সরকার বসে পরে তার কর্মসংস্থান কী হবে, তার দাম কী হবে, তার রাস্তাঘাট কী হবে, তার পুরো প্ল্যানিং সরকার করবে। যতক্ষণ না আপনি জমি জটের সমস্যা না মেটাচ্ছেন, কোনো শিল্পপতি এগিয়ে আসবে না। আজকে গুজরাট চলে যান, গুজরাটে আপনি কতটা ইনভেস্ট করবেন, কী শিল্প করবেন, কোথায় করবেন, পুরো প্ল্যানিং করা আছে। জলের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, এনওসি ছাড়পত্র, পলিউশন, পুরোপুরি প্ল্যানিং করা আছে। আমরাও সরকার এলে পরে পশ্চিমবঙ্গে অনেক কৃষি জমি যেগুলো আছে উপযোগী নয়, সেই কৃষি জমিতে আমরা শিল্প বানাবো, তার আইন নিয়ে আসবো, তার আস্থা আমরা পরামর্শ তৈরি করব, সরকার এবং জমি পক্ষ বসে পড়ে তার ফাইসলা করবো, তবে শিল্পপতি আসবে না। যতক্ষণ না আপনি জমি জটটা মেটাচ্ছেন, কোনো শিল্পপতি আসবে না। সেই জন্য আমাদের প্রথম লক্ষ্য হবে, আমার সরকার আসার পরে জমির সমস্যা মেটানোর জন্য কোন স্থানে কোন জায়গাতে কীভাবে করা উচিত, তার বেনিফিট কীভাবে পাবে, তার জমি মালিকরা কীভাবে উপকৃত হবেন, তার বাড়ির ছেলে চাকরি কীভাবে করবেন, তার সমস্ত প্ল্যানিং করে তবে আমরা এগোবো এবং অবশ্যই সেই সমস্যার সমাধান করে আমরা কারখানা বানাবো। ওখানে কারখানা বানাবেন, তারপর শিল্পপতি আসবেন, তারা কাজ করবেন। যখন নিয়োগের ব্যাপারটা আসবে তখন বাইরে থেকে লোকজন নিয়ে আসবেন, তো স্থানীয় যুবকদের করে কম পয়সায় পাওয়া যাবে বাইরের শ্রমিক। সব ক্ষেত্রে এরকম নেই যে আপনি সব ক্ষেত্রেই লোকালকে পাবেন। অবশ্যই একটা বড় ধরনের, ধরুন 80% 90% লোকাল ছেলে কাজ করবে। এবার ধরুন আমরা বড় কোনো একটা ধরুন ইঞ্জিনিয়ার দরকার, বা আরও বড় ওনাদের যে কী বলবো বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে, এক্সপার্ট লোক দরকার। এক্সপার্ট লোকে আমরা বলেছি আমরা প্রশিক্ষণ দেবো। এখানে দুর্গাপুরে এমন একটা জায়গা, এখানে সব ধরনের ছেলেমেয়েরা আছে, শিক্ষিত ছেলেমেয়েরা আছে, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে তাদের আইটি সেক্টর বানাবো। ওখানে আইটি সেক্টর বানিয়ে পরে প্রশিক্ষণ দিয়ে উপযোগী করেই আমরা কারখানা পাঠাবো। তারপরে যদি প্রয়োজন হয় 2-5 জন ধরকে আনবেন, বাইরে ইন্টারভিউ হবে, ছাড়পত্র দেওয়া হবে, ইন্টারভিউ নেবেন, বোর্ডে বসবেন, যারা পরীক্ষায় পাস করবেন তারা করবেন, কিন্তু টাকার বিনিময়ে নয়। স্থানীয় আমার কাকা, মন্ত্রীর ছেলে, এমএলএ ছেলে তারা নয়, লোকাল ছেলেরা অজ্ঞতা থাকবে। সে যে পার্টি করুক না কেন, সে তৃণমূল করুক, সে সিপিএম করুক, সে কংগ্রেস করুক, আমরা দেখব লোকাল বেকার যুবক চাকরি পাক। আর তারপরে যদি মনে হয় যে সে পাচ্ছে না, তাকে প্রশিক্ষণ দিয়ে তাকে ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থা আমরা করব। আপনি কথায় কথায় গুজরাটের কথা বললেন। শিল্প পরিকাঠামো, শিল্প স্থাপনের উপযোগী সমস্ত রকম কাজকর্ম সরকার করে রেখেছে, তাই তো? একদম। পশ্চিমবঙ্গে এটা করা নেই। আপনারা যখন আসবেন নিশ্চয়ই এই রোডম্যাপটা তৈরি করে রেখেছেন। একদম। তাহলে কোন কোন শিল্পর কথা আপনি দুর্গাপুরের জন্য ভাবছেন? দেখুন, এই মুহূর্তে আমাদের যে বড় বিষয় আছে, দুটো কারখানা চলছে এখানে। একটা ডিএসপি, আপনি শুনেছেন কিনা, যে বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিল, আই নেই আমার পার্টিতে, তো সেই সময়তে এসপি বন্ধ হচ্ছে অনেক আওয়াজ উঠেছিল। বীরেন্দ্র সিং চৌধুরী স্পেশাল মিনিস্টার ছিলেন, আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম। এখানে দুর্গাপুরের বিএমএস, ভারতীয় মজদুর সংঘ, কংগ্রেসি ট্রেড ইউনিয়ন, আইএনটিসি, এখানে সিপিএমের সংগঠন, আমার সন্তবাবু ছিলেন, সন্ত দেবরাই থেকে শুরু করে সবাইকে সাথে নিয়ে আমি গেছিলাম দিল্লি। একমাত্র তৃণমূল কংগ্রেস যায়নি। সেই যাওয়ার পরে বীরেন্দ্র সিং চৌধুরীর সঙ্গে বসে আলোচনা করে আমরা কিন্তু কারখানা আজও বাঁচিয়ে রেখেছি এবং কারখানা আজও কিন্তু চলছে। কিন্তু তৃণমূল কংগ্রেস কোনোদিনই চায় না দুর্গাপুর ডেভেলপমেন্ট হোক, উন্নয়নটা হোক, কারখানা চলুক। ওরা খালি চায় কী করে আমার লোক ঢুকবে, আমার কী করে মুনাফা আসবে, আমি কি কাটবানি পাবো, বন্ধ হয়ে যাক, চলে যাক, আমার ভাগটা আমি বুঝে নেবো। এভাবে চলতে পারে না। সেই জন্য আমরা দুর্গাপুরে ইন্ডাস্ট্রি এবং শিল্প, আমাদের এখানে ইস্পাত কারখানা আছে, আরও বৃদ্ধিকরণ করা, মডারেশন করা। আজকে ডিবিসিতে 9 কোটি টাকা মোদী সরকার দিচ্ছে, পুরো কাজ চলছে, সেটা উন্নত মানে হচ্ছে, সেটা সাপোর্ট করা। এবং ফার্টিলাইজার, সেই ফার্টিলাইজার অনন্ত কুমার গীতে আছেন, মন্ত্রী ছিলেন। এখানে এডিডিএ এবং কর্পোরেশনের ছাড়পত্র না দেওয়ার জন্য আজও আমাদের ফার্টিলাইজার কারখানাটা তৈরি হলো না, সব জায়গায় হয়ে গেছে। সেই জন্য ফার্টিলাইজার কারখানাকে আবার ফিরিয়ে নিয়ে আসা এবং দুর্গাপুরে আরও অনুসারী শিল্প হবে, আরও বিভিন্ন ইন্ডাস্ট্রি আসবে। সেজন্য পরিবেশ দরকার, পরিস্থিতি দরকার, সরকার বদলানো দরকার। তার পক্ষে কিন্তু কোন সরকার এই মুহূর্তে আসবে আমার জানা নেই। আমরা একের পর ইন্ডাস্ট্রি নিয়ে এসে দুর্গাপুরে যে
অবস্থাগুলো ভগ্নদশা হয়ে পড়ে রয়েছে, জমি রয়েছে, জল রয়েছে, কয়লা রয়েছে, আমাদের শ্রমিক রয়েছে, কিন্তু শুধুমাত্র লিডারশিপ নেই বলে কাজটা বন্ধ হয়েছে। আমরা এর পরিবর্তন নিয়ে আসবো, আমরা কারখানা খুলবো, সময় মাত্র, অপেক্ষা মাত্র। আপনি লিডারশিপের কথা বলছেন, আরও যে কথাগুলো বলছেন, দুর্নীতির প্রসঙ্গ আপনি তুলে ধরলেন। আমি আপনার কাছে জানতে চাইছি যে আমাদের শিল্পনগরী দুর্গাপুরে দুর্নীতির যদি আখড়া বলতে হয় তাহলে কোন কোন জায়গাটাকে আপনি লোকেট করবেন, কোথায় কোথায় দুর্নীতিটা সব থেকে বেশি হচ্ছে? দুর্নীতি রন্ধে রয় তৃণমূল কংগ্রেসের। আমি আগে বলেছি মিডিয়াতে, তৃণমূল কংগ্রেস অর্থাৎ মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল কংগ্রেস দুর্নীতি ছাড়া বাঁচতে পারবে না। ওদের লক্ষ্যই দুর্নীতি করা। আপনি খেয়াল করে দেখুন, আজকে দুর্গাপুরে পলিউশন, দুর্গাপুরে যত ইন্ডাস্ট্রি আছে, সেই নারায়ণপুর, শ্যামপুর, ভৈরবপুর, করঙ্গপাড়া, আমাদের অর্জুনপুর, আমাদের রঙ্গতপুর, রাতুড়িয়া, বিস্তীর্ণ এলাকাতে এত পরিমাণে পলিউশন হয়। শীতকালে যদি যান কোনো ছাদের উপরে দেখবেন পুরো স্তর পড়ে থাকে। আমার বাড়ি বামনাবেড়া, সেখানে শীতকালে উঠলে পুরো পায়ে স্ট্যাম্প পড়ে যাবে। তারপরও বহুবার আন্দোলন করেছি, চিঠি করেছি, আজও পলিউশন বন্ধ হয়নি। কেন? তার কারণ যখন আন্দোলন করেছি, তৃণমূল কংগ্রেসের এডি চেয়ারম্যান, আমাদের এখানে মেয়র বা আমাদের এখানে মন্ত্রীবাবু আছেন, জেলা সভাপতি আছেন, সঙ্গে সঙ্গে দেখছো বিজেপি আন্দোলন করছে, এসে পায়ে ধরছে, আর পায়ে মোটা অঙ্ক টাকা দিয়ে দিচ্ছেন, তা ছাড় পেয়ে যাচ্ছে। তা দুর্গাপুরে সব থেকে আমাদের প্রথম যে কাজ হবে, ইন্ডাস্ট্রি আনার পর দ্বিতীয় পদক্ষেপ হবে পলিউশন মুক্ত দুর্গাপুর। প্রত্যেক বাড়িতে জল, ড্রেনের সংস্কার, এবং আমাদের ব্রিজ অর্থাৎ আমাদের দামোদর নদী সেই 56 সালে হওয়ার পর থেকে আজও কোনো সংস্কার হয়নি। দুর্গাপুরে ওই ব্রিজের সংস্কার, তার ফলে দুর্গাপুরে জল সমস্যা মিটবে এবং কৃষিক্ষেত্রে উন্নতি হবে। এবং আমাদের দুর্গাপুরে জলকে ধরে রাখার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এই জলের সমস্যা হয়ে গেলে পরেও এমন একটা ট্যাঙ্ক ব্যবস্থা করতে হবে যাতে 7 দিন 10 দিন সেটাকে আবার কী বলবো মেকআপ করা যায়। এ ধরনের অল্টারনেটিভ ব্যবস্থা সেটা করে রাখতে হবে। তাই দুর্গাপুরে একে বলছি, ইন্ডাস্ট্রি, পলিউশন, ড্রেজিং, ড্রেন, প্রত্যেক বাড়িতে পানীয় জল এবং ব্যারেজ সংস্কার, এই কয়েকটি প্রাথমিক বিষয় আছে। বাকি অনেক বিষয় আছে, সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবেন পরবর্তীকালে। লক্ষণবাবু, আপনি যে কথা বলছেন, দেখুন এই সমস্যাটা শিল্পনগরী দুর্গাপুরকে ছেড়ে দিয়ে অন্যান্য জায়গায় যতটা প্রকট শিল্পনগরী দুর্গাপুরে সে তুলনায় কিন্তু কিছুটা কম, যে কথাগুলো আপনি বললেন। তবুও নাগরিক পরিষেবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ঘাটতি আছে, কারণ শিল্পনগরী দুর্গাপুর হচ্ছে একটা প্ল্যান্ড সিটি, পরিকল্পিত শহর। সেই পরিকল্পিত শহরে এই ধরনের পরিষেবার যদি ঘাটতি থাকে তাহলে নিশ্চিতভাবে সেই বিষয়টাকে আরও প্রকটভাবে তুলে ধরা উচিত, সেদিকে জননেতাদের আরও বেশি নজর দেওয়া উচিত। দেখুন, আমরা বলছি শিল্পনগরী দুর্গাপুর প্রসঙ্গে, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী লক্ষণ ঘড়ুই বিজেপির, এবং তিনি বিদায়ী বিধায়কও। আমি আপনার কাছে জানতে চাইছি, দেখুন আমরা লক্ষ্য করেছি যে অল্প কিছুদিন আগে ছোট ছোট কিছু দোকানপাট উচ্ছেদের কাণ্ড কারখানা ঘটেছিল, আবার হঠাৎ করে এখানে সেখানে গজিয়ে ওঠা দোকানপাটও আমরা দেখেছি। এই রকম একটা পরিস্থিতির মধ্যে, এরকম প্ল্যান সিটিতে এই ধরনের ঘটনা ঘটে কি করে? কেন সুপরিকল্পিতভাবে, সুবিন্যস্তভাবে ছোট ছোট ব্যবসায়ীদের তাদের কাজের সুযোগটা করে দেওয়া হচ্ছে না? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যখন চাকরি দিতে পারলেন না, কারখানা হলো না, বেকার আন্দোলন করছেন, শিক্ষকের চাকরি যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আমরা চপ ভাজুন, ঘুগনি বিক্রি করুন, অনেক লাভ হয়। দুর্গাপুরে বেকার যুবকরা চাকরি না পাওয়ার জন্য, মা বাবাকে দেখার জন্য, নিজের স্ত্রী সন্তানকে পড়াশোনার জন্য বা সংসার চালানোর জন্য তারা চপ ভাজতে শুরু করলেন, ঘুগনি বিক্রি করতে শুরু করলেন, সবজি বিক্রি করছে, ফল বিক্রি করছে, অনেকে ভাইরা জুতো সেলাইও করছে। এই যে সারা দুর্গাপুর সিটি সেন্টারে জুড়ে যেটা শুরু হয়েছিল, আজকে দিদি কোথাতে তারা অনুপ্রেরণায় তারা কাজটা শুরু করলেন। আর কবিবাবু কী করলেন, একের পর এক সেই ফল দোকান হোক, সবজি বিক্রেতা হোক, চায়ের দোকান হোক, ঘুগনি বিক্রি করে হোক, যারা যারা ফুল বিক্রি করছিলেন সমস্ত দোকানকে ডিমোলাইজ করে দিলেন। কেন? খুব ভালো কথা, আমি উন্নয়ন করছি, মেনে নিলাম উন্নয়ন করছি আমি, কিন্তু আপনার নেত্রী বলেছেন এটা করার জন্য, তাহলে আপনি কেন বিকল্প ব্যবস্থা না করে, বা এডিটের বহু জমি আছে, সম্পত্তি আছে, সেখানে দোকান না বানিয়ে দিয়ে পরে, পুনর্বাসন না দিয়ে পরে কেন করলেন? আপনার তো হোটেলটা বন্ধ হয়নি, আপনার হোটেলটা যে অবৈধভাবে দখল করে রেখেছেন 10 ফুট জায়গা, ওটা তো আপনি ভাঙেননি, ওটা শুরু করেন না। শুধুমাত্র নিজের স্বার্থে সিটি সেন্টার, বিধাননগর যে জমি কিনেছেন, হোটেল কিনেছেন, বাস স্ট্যান্ডকে ভেঙে দেওয়া হলো, জায়গার হোটেলটা অবৈধ করলেন জায়গার উপরে, সেটা ভাঙলেন না, সেটা কিছু করলেন না। কিন্তু যারা গরিব মানুষ খেতে পাচ্ছেন না, সংসার চলছে না, তাদের ভেঙে দিলেন।
এরা বিরোধিতা করেছি। আমরা বলেছি এদের আপনি করুন, ভাঙুন, উন্নয়নটা হোক, আমরা উন্নয়নটা চাই, কিন্তু আপনার হোটেলটার জন্য নয়, আমরা জমিটার জন্য নয়, বিধানের হোটেলটার জন্য নয়। গরিব মানুষকে 2 কাঠা 3 কাঠা এজেন্টে জমি দিন, পাট্টা দিন, পুনর্বাসনের ব্যবস্থা করে দিন, দোকান করে দিন, ভাঙুন, কোনো আপত্তি নেই। আমরা বলছি এর তীব্র বিরোধিতা করছি যারা ভেঙেছেন, সেই জন্য আমি আন্দোলন করেছিলাম যে আপনি করুন, ভাঙুন, কিন্তু রাস্তা বিকল্প ব্যবস্থা করার পর ভাঙুন, কিন্তু ভাঙেননি, উনি কিছু করেননি। তা উন্নয়নটা করতে গেলে সমস্ত মানুষকে নিয়ে করতে হবে। শুধু একটা শ্রেণীর কিছু দালাল, কিছু প্রমোটার, কিছু ব্যবসায়ী আপনাদের কী বলবো বিনা ভেস্টেড ইন্টারেস্টে করেনি, তাদের ইন্টারেস্ট আছে। তাই আজকে দুর্গাপুরে যারা তৃণমূল কংগ্রেসের 98 সালে সাথী আপনার, যারা আমার সাথ দিয়েছিল, তারা আজ কেউ কেন নেই। আর কবিবাবু কোনো পার্টি করেননি, নিজে বলছেন, কোন ঝান্ডা ধরেননি, যে ঝান্ডা ধরেনি, পার্টি করেনি, নিজে মুখে বলছেন, আজও বলছে, কারও বলেছেন যে আমি তো রাজনীতি করি না, আমি রাজনীতি করিনি, আমাকে যদি টিকিট দিয়ে দিয়েছে। তাহলে আমি প্রশ্ন করতে চাই, তাহলে তারা দলটার সঙ্গে ছিল, যারা পরিশ্রম করলো, যারা রক্ত খোয়ালো, যারা কেস খেলো, তারা কোথায় আজকে? অন্যদিকে কিছু প্রমোটার, কিছু ব্যবসায়ী তারা ঘিরে রেখেছেন। একজন ব্যবসায়ী তিনি বিভিন্ন সরকারি অফিসে বসছেন, সরকার টেবিলে বসছেন, মন্ত্রীর সঙ্গে বসছেন, সেই কয়লা চোর যার নামে কেস হয়েছিল, নাম পরে বলবো, আমি বুঝবো কাকে বলছি আমি। এরকম কিছু কয়লা চোর, কিছু সমাজবিরোধী, কিছু আমাদের নার্সিংহোমের মালিক, কিছু প্রমোটার তারা ঘিরে রেখেছেন। এদের সমস্ত ক্ষেত্রের বিরুদ্ধে আগামী দিনে তদন্ত হবে। কোথায় থেকে টাকা এলো? এক সময় কেউ ফেরি করতেন, তারা চালাচ্ছেন। অর্থাৎ ভালো আসুক সমাজের, আমরা চাই শিক্ষিত ভালো ছেলেরা এগিয়ে আসুক রাজনীতি ক্ষেত্রে, সমাজ উন্নয়ন করতে হবে, মানে এগিয়ে নিয়ে যেতে হবে। তা নয় কিছু প্রমোটার, তারা কিছু ব্যবসায়ী, কিছু অসাধু লোক তারা ঘিরে রেখেছেন, কিছু ক্রিমিনাল তারা ঘিরে রেখেছেন, ভালো লোকরা নেই। আচ্ছা, তাই অবস্থা হচ্ছে। আপনার সাথে মূল লড়াইটা, কারণ এখানে তো দ্বিপাক্ষিক লড়াই বলবো, ত্রিপাক্ষিক কতটা জোরদার হবে এ নিয়ে আমার সংশয় আছে। দ্বিপাক্ষিক লড়াই যদি বলি, কবি দত্ত আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হবেন। আপনার মূল লড়াইটা আপনাদের দুজনের মধ্যে, অন্তত জনমানসে এরকম ছবিটাই দেখি। আপনি কবি দত্ত সম্পর্কে যে কথা বলছেন, আপনার কি কোনো আক্ষেপ আছে কবি দত্ত প্রার্থী হওয়ায়? কোনো আক্ষেপ নেই, ভালো লাগা? আমার তো ভালো লাগছে মনে হচ্ছে। ভালো লাগছে না? হ্যাঁ, কারণ যদি কোনো পলিটিক্যাল লোক হতেন, হ্যাঁ, দেখুন যে কোনো পলিটিক্যাল ক্ষেত্রে কিছু লোক থাকে, 4 জন 5 জন 7 জন থাকে, দাবিতে থাকে, একজনই পায়। তারা বুঝে যে দলের লোককে দিয়েছে, তারা পরে রাগ হবেন থাকলেও পরে ম্যানেজ হয়ে যায়। কিন্তু যদি নন পলিটিক্যাল লোককে দেওয়া হয়, যারা কোনো পার্টি জয়েনই করলো না, পাল্টাই করলো না, কেন ওদের আক্ষেপ নেই? তাহলে আপনি বলছেন কেন এটা? আমার কোনো আক্ষেপ নেই। আমি বলছি আমার জয়টা সহজ, আমি বলছি আমার জয়টা সহজ এই কারণেই, সেই জন্য পলিটিক্যাল লোককে দিলে পরে লড়াইটা হতো, লড়াইটা করে আনন্দ পেতাম। কিন্তু আজকে এমন এক লোককে দেওয়া হয়েছে, না লোকে কেউ চেনে, না তিনি বলছেন রাজনীতি করেছি, না তিনি ঝান্ডা ধরেছেন, শুধুমাত্র মমতা ব্যানার্জিকে একটা বিরাট কি বলবো উপঢৌকন পাঠান বলেই আজ তিনি জায়গা পেয়ে গেছেন। এতে মানুষ খুশি নয়, আর মানুষ উন্নয়ন হবে না। আর ব্যবসায়ী, উনি ব্যবসায় ভালো বোঝেন, ব্যবসা নিজে উন্নতি কী হবে সেটা ভালো বোঝেন। গরিব মানুষের, সাধারণ মানুষের, পার্টি কর্মীদের কারো উন্নয়ন হবে না। সেই কারণে উনি কিছু প্রমোটার, কিছু ব্যবসায়ী, কিছু ক্রিমিনালকে নিয়ে ঘুরছেন। সেক্ষেত্রে আমার অনেক সুবিধা হয়েছে, জিতার ক্ষেত্রে বলতে পারি। লক্ষণবাবু, হাওয়ায় হাওয়ায় একটা কথা খুব ভাসছে দুর্গাপুরের রাজনৈতিক পরিমণ্ডলে, আপনার না তৃণমূলের সঙ্গে সেটিং আছে, আর এইভাবেই আপনি 5টা বছর কাটিয়ে দিলেন, কি বলবেন? মানুষ বলতে পারে, কিন্তু কোনো বিশ্বাস করবে না। কারণ আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আরএসএসে যুক্ত হয়েছিলাম, আর 90 সাল থেকে অযোধ্যা আন্দোলনে বেনারস জেল খাটার পর দায়িত্ব বিজেপির। 36টা বছর বিজেপি করছি। আমার ব্যবসা বাণিজ্য সমস্ত শেষ করে দেওয়া হয়েছে সিপিএম পিরিয়ডে। তৃণমূল কংগ্রেস এসছে, আমি ব্যবসা বন্ধ করে দিয়ে যেটুকু ছিল আমার শেষ করে দেবার 18 ঘন্টা কাজ করি, পরিশ্রম করি, মানুষের পাশে থাকি। এই 21-এ জেতার পরেও অনেক বড় বড় অফার এসেছিল, অনেক পুলিশ অফিসাররা এসেছিলেন আমাকে তৃণমূল জয়েন করানোর জন্য, অনেক বড় অফার দিয়েছিলেন। আমি কোনো অফারই গ্রহণ করিনি। আমার কাছে পয়সা বড় নয়, সম্মানটা বড়। যে দলটা প্রথম থেকে শুরু করেছি, আজ 37টা কেস চলছে, কয়েক মার্ডার করার চেষ্টা করেছে, তাতেও ভয় নেই, তাতেও আমি ভয় পাইনি কোনো দিন, আজও পাবো না। আমার কাছে সম্মান বড়, আদর্শ বড়, নীতি বড়। সেই নীতি আদর্শ মেনে আজও করে যাবো, আগামী দিনেও করবো। কোনো অবস্থাতেই কোনো রকম কোনো প্রলোভনে, কোনো চক্রান্তে আমাকে ফেলতে পারবে না।
অনেক চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, আগামীতে ব্যর্থ হবেন। মানে তৃণমূলের সঙ্গে আপনার কোনো সেটিং প্রশ্নই নেই। তৃণমূল একটা উচ্ছৃঙ্খল দল, চোরেদের দল, ডাকাতদের দল। সিপিএমের সঙ্গে তা একটা লোকে, যাই হোক, দলটা তো অতি দেশবিরোধী কাজে অনেক যুক্ত আছেন, অনেক খারাপ কিছু বিষয় আছে, চাও ছেড়ে দিলাম, কিন্তু তাদের ভদ্রতা ছিল। এদের না ভদ্রতা, না শিক্ষাগত যোগ্যতা, না আদর্শ, না নীতি, শুধু কাটমানি, গুন্ডামি, রক্তক্ষয়, বোমাবাজি, ভয় দেখানো, এদের বুঝলাম কোনো প্রশ্ন থাকতে পারে না। লক্ষণবাবু, যা রটে তার কিছু তো বটে, একেবারে কিছু নেই। আপনি এটা বলছেন কি করে? আমি তো এক্ষুনি উদাহরণ তুলে ধরবো। বলুন না, বলুন। এই কদিন আগে দেখলাম আপনাকে রামনবমীর দিন একসাথে চা খাচ্ছেন, যার বিরুদ্ধে এত কথা বলছেন দুজনে মিলে। খুব খুব ভালো লাগছিল ছবিটা দেখে, খারাপ লাগেনি কিন্তু? কোনো চা খাওয়া বিষয় ছিল না। হ্যাঁ। ওই রামনবমী উৎসবটা যেটা হয় বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে হয়, আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক, আমাদের পরিবারের ওটা সংগঠন, আমি 12 বছর ওই কার্যক্রমে থাকি। প্রতি বছর আমি ওখানে আসি, ওখানে লাঠি খেলি, হাঁটি, মানুষের সঙ্গে মেলবন্ধন করি, রামনবমী পালন করি। এবছর প্রথম দেখলাম, হঠাৎ করে দেখছি আমি কবিবাবু এসছেন। আমি কবু প্রশ্ন করেছিলাম কি বিষয়, কেন এলেন এখানে বিষয়? তার কারণ একটা আমি বলেছি, যেমন মিডিয়াতে এসছে যে কবিবাবু আপনি যেখানে এসছেন রামনবমী কার্যক্রমে, সেই রামনবমী করার জন্য তৃণমূল নেত্রী মেদিনীপুরে জয় শ্রীরাম বলার জন্য গাড়িতে নেমে গেছিলেন, মনে আছে কি আপনার? তারা করেছিলেন, নাম্বার 1। নাম্বার 2, রামনবমী করার জন্য বহু কেস দেওয়া হয়েছে। রামনবমী জয় শ্রীরাম বলার জন্য বহু লোক মার্ডার হয়ে গেছে। রামনবমী করার জন্য বহু লোক ঘর ছাড়া হয়েছে। তো আপনি এই কার্যক্রমে এসছেন, দিদি মানবে তো, দল মানবে তো, অ্যাকসেপ্ট করবে তো? আর আজকে আপনি কেন এসছেন? একা তো আসেননি। তাই কারণ হচ্ছে একটাই, উনি বুঝে গেছেন যে এখানে হিন্দু ভোটের সংখ্যা বেশি, 95% হিন্দু ভোট। তাই হিন্দু ভোট না পেলে পরে উনি জিততে পারবেন না। তাই আমি বলছি এভাবে হয় না, এভাবে চলতে পারে না। আপনি এসছেন, একটা কথা আছে, ঠেলায় না পড়লে বেড়ালে গাছে ওঠে না। তাই উনি ঠেলায় পড়েছেন, ভোটে দাঁড়িয়েছেন, আর বুঝেছেন মাঠে শক্ত মাটি, বিজেপি শক্ত ঘাঁটি। তাই এই প্রোগ্রামে যে পরে যদি কিছু মুনাফা হয়, তো সে কারণে আমাদের একজন ওনার বন্ধু, খুব কাছে ব্যবসায়ী, তিনি বুদ্ধিদাতা, এখন তিনি সাথে করে নিয়ে এসেছিলেন, এবং তিনি আনার পরে তিনি বুঝে গেছেন যে ভুল রাস্তায় চলে এসেছি। মানুষ বুঝে গেছে বাস্তব চিত্র কি আছে না আছে, কিন্তু উনি আসতেই পারেন, আমাদের বাধা নেই। হিন্দুত্বের ব্যানারে হচ্ছে যে কোনো হিন্দু আসতে পারে, আপনাদের বিরুদ্ধে কোনো অসুবিধা নেই। দেখুন, ধর্মীয় মেরুকরণের অভিযোগ আপনাদের দলের বিরুদ্ধে বরাবরই ওঠে, এবারও উঠছে এবং এটা উঠবেও। এই প্রসঙ্গে দলের অবস্থানটা কি? কোনো ধর্মীয় মেরুকরণের বিষয় নেই। আপনি তো আমরা বলছি, আমাদের পার্টি বলে সর্বধর্ম সমভাব, সকল ধর্মকে শ্রদ্ধা করা। রামনবমী আমরা করেছি, তা বলে কি যখন আমাদের মুসলিমদের মধ্যে ভাই যখন আমাদের ঈদ হলো, আমরা বিরোধ করেছি? কোনো বিরোধ নেই। ওরা পালন করছে, ধর্ম পালন করছেন, আমরা ধর্ম পালন করছি। মমতা ব্যানার্জি তাস খেলছেন, ধর্ম সুরসুরি দিচ্ছেন। কয়েকদিন আগে বলেছেন, আমরা নিশ্চয়ই জানেন, দেখেছেন আমরা, যে আমি যদি মনে করি বা যদি একটা সম্প্রদায় যদি পুরো একত্রিত হয়ে যায়, 1 মিনিটের মধ্যে ধ্বংস করে দেবে। কাকে বলছেন? চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন হিন্দু সমাজকে? অত সহজ নয়। আজকে হিন্দুরা সংগঠিত, তাই একটা সমাজকে, একটা শ্রেণীকে, একটা গোষ্ঠীকে খুশি করার জন্য ভয় দেখানো হচ্ছে, 1 মিনিটে শেষ করে দেবে। অত সহজ নয়। আজকে যেভাবে পশ্চিমবঙ্গে একের পর দাঙ্গা লাগেছেন উনি, আজকে যান বীরভূম, চলে যান আজকে রামপুরহাট, চলে যান আজকে বহরমপুর, আজকে মালদা, প্রতিনিয়ত যেভাবে একটা সম্প্রদায়কে খুশি করার জন্য ভোটের স্বার্থে ব্যবহার করা হচ্ছে, হিন্দুর আক্রান্ত হচ্ছে, ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, না প্রশাসন, না পুলিশ, না মুখ্যমন্ত্রী কিচ্ছু করেনি। তাই সরাসরি দেখছে মমতা ব্যানার্জি। আমরা বলছি সকলের সাথে একসাথে চলতে হবে, বাংলা ডেভেলপমেন্ট করতে হবে, একসাথে বসবাস করতে হবে, সবাইকে নিয়ে চলে পরে বাংলার উন্নতি করতে হবে। মমতা ব্যানার্জি শুধু ভোটের জন্য একটা গোষ্ঠীকে উস্কিয়ে দিয়ে পরে ঝামেলা চক্রান্ত করছেন। মানুষ বুঝে গেছে অভিযোগ তো আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে উঠতে পারে। উনি একটা দলকে তোষণ করে, একটা পক্ষকে তোষণ করে চলেছেন, আপনার বিরুদ্ধে তো সেই অভিযোগ আসতে পারে, একই রকম অভিযোগ আসতে পারে। আমরা দেশ চালাচ্ছি, 21টা যে ক্ষমতা আছি, আজকে মোদিজি দেশ চালাচ্ছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটা এলাকা বলুন, শুনুন লক্ষণবাবু, সময়টা শেষ হয়ে আসছে। আমি আপনার কাছে জানতে চাইছি, 2021-এ যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কতটা পূরণ করতে পেরেছেন এখনো পর্যন্ত? আপনাদের যা প্রতিশ্রুতি ছিল, যে কজন বিধায়ক হয়েছেন, আপনাদের যা সীমিত সামর্থ্য ছিল, কতটা পূরণ করতে পেরেছেন? আর 2026-এ যদি আপনারা নির্বাচিত হয়ে আসেন, কোন কোন প্রতিশ্রুতির কারণে মানুষ আপনাদেরকে ভোট দেবেন, সেটা একটু খুব সংক্ষেপে বলুন। আমি বলছি, আমার যে পয়সা, সেই ফান্ডের পুরো পয়সা কাজ করেছে, কিন্তু এটা কিছুই না। আমরা ক্ষমতায় এলে বলেছিলাম যে ক্ষমতায় এলে করবো, আমরা দুর্গাপুর ইন্ডাস্ট্রি নিয়ে আসবো, দুর্গাপুর পলিউশন মুক্ত দুর্গাপুর করবো, দুর্গাপুরে আমরা ব্যারেজকে সংস্কার করব, দুর্গাপুর প্রত্যেক বাড়িতে জল পৌঁছাবো, দুর্গাপুরকে আমরা
এখানে ইন্ডাস্ট্রি যে হাব আছে হাব Industry বানাবো, hub, হ্যাঁ। এবং আজকে শিক্ষার ক্ষেত্রে এখানে আমরা চাইবো এখানে ইউনিভার্সিটি হোক, নারী নিরাপত্তা। কলেজ হোক। নারী নিরাপত্তা দুর্গাপুরে নয়, সারা বাংলা জুড়ে নারীরা সুরক্ষিত নেই, আতঙ্কের মধ্যে রয়েছেন। উনি বলছে 12টা করে বেরোবেন না, যে ভয় থেকে আতঙ্ক তৈরি করেছেন। নারী সুরক্ষা দেবো। আমরা বলেছি নাইট সার্ভিস বাস মহিলার জন্য পুরো মহিলারা ফ্রিভাবে যে বাস চলবে, পুরো মহিলার ক্ষেত্রে সেটা পুরো ফ্রি থাকবে, এবং নাইট সার্ভিস বাস থাকবে। যখন যে কোনো অবস্থায় মানুষ বিপদে পড়লে সেই বাসের সার্ভিস পাবেন। এবং দুর্গাপুরকে আমরা ড্রেন, যে রাস্তা এবং হচ্ছে আবর্জনা যে স্তূপ হয়ে গেছে, যে সংস্কার করে সারা দুর্গাপুরকে আমরা নতুন করে যে প্ল্যান সিটি ছিল, সেই প্ল্যান সিটিকে আজকে জঙ্গলে পরিণত করেছে। সেই প্ল্যান সিটিতে গুন্ডারা মদ খাচ্ছে, দুর্গাপুর পরিবেশ নষ্ট করেছে। আমরা দুর্গাপুরকে সার্বিকভাবে অন্য জায়গায় নিয়ে যাবো। তার জন্য দরকার মোদী সরকার, তার জন্য ডবল সরকার চাই, সেটা হবে, আর করে আমরা দেখাবো। পাল্টানো দরকার, বিজেপি চাই সরকার। বিজেপি সরকার, তাই না? একদম না পাটা কি করে হবে? অনেকে আমি বিধায়ক ছিলাম, আমি কিছু করতে পেরেছি কি? পশ্চিমবঙ্গে বিরোধী পক্ষে বিধায়কের কাজ কিন্তু দেখুন, বিধায়কের কাজ কিন্তু উন্নয়ন করা নয়। বিধায়কের কাজ যেটুকু পায় সামান্যত পয়সা। হ্যাঁ। আমরা বিধায়করা এমপিরা আইন তৈরি হয়, ওখানে বিষয় তৈরি হয়, পক্ষে বিপক্ষে ভোটাভুটি হয়, সেখানে আইন তৈরির ক্ষেত্রে আমাদের বিভিন্ন বক্তব্য থাকে সেটা করার জন্য। মানে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হলে উন্নয়নের স্রোতে ভাসবে বাংলা, এ কথা বলতে চাইছে? 100 বলছি, মানে আমি বলছি না, double engine আমরা সরকার। করেছি। হ্যাঁ। আমরা গুজরাট করেছি, ইউপি করেছি, আমরা ছত্তিশগড় করেছি, রাজস্থান করেছি, বিহার করেছি, দিল্লি করছি, আসাম করেছি, ত্রিপুরা করছি, উদাহরণ আছে, আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু বিকশিত ভারত মোদী স্লোগান দিচ্ছেন, সেই বিকশিত ভারত পশ্চিমবঙ্গে বাদ দিয়ে নয়। যে পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বাস করতে পারছে, সে বাংলায় আসলে করে সে সম্পূর্ণ হবে। আপনাদের এখনো পর্যন্ত অনেকে বাইরের দল মনে করেন, শাসক দলও এটা প্রচার করে যে বাইরের দল। আপনি বাইরের দল নন, বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এটা বোঝাতে কি বলবেন একটা বাক্যে? জানেন একটা না, বাক্যে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলেই পশ্চিমবঙ্গে বাস করতে পারছি। আর সেই দলের নাম জনসংঘ, জনসংঘ থেকে বিজেপি, অর্থাৎ বাংলার স্রষ্টা বিজেপি, স্রষ্টা জনসংঘের স্রষ্টা এই বাংলার কৃতি সন্তান, যার জন্য বাংলা বাস করতে পারছি, শ্যামাপ্রসাদ মুখার্জি তার দল প্রতিষ্ঠা করেছে। সেই দল ভারতবর্ষে এসছে, এটা বাঙালির দল, বাংলার দল, প্রতিষ্ঠিত বাংলার নেতা মনে শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছিলেন। আজ ভারতবর্ষে চলছে, মানুষ জানে না হয়তো, আস্তে আস্তে আমাদের বুঝেছে বলেই এখন আমাদের ভোটমুখী হয়েছে, বিজেপিমুখী হয়েছে বলেই আমরা ভরসা করছি 2026-এ পরিবর্তন হবে, আর বাংলাতে বিজেপি গভর্নমেন্ট আসবে, সেদিন আমাদের স্বপ্ন পূরণ হবে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেদিনে শেষ শ্রদ্ধা জানাতে পারবো, এটাই মনে করি। কথায় কথায় প্রচারে তাহলে আপনার বাইরের নেতাদের উপর, মানে আমাদের বাংলার বাইরের নেতাদের উপর আপনাদের ভরসা করতে হচ্ছে কেন? আপনাদের স্থানীয় নেতৃত্বের কি সেই শক্তিটা নেই, সেই বলটা নেই যে বাইরে থেকে সবসময় নেতাদের নিয়ে আসতে হচ্ছে? কারণ এটাই তো বলার সুযোগ করে দিচ্ছে শাসক দলকে, এটা আঞ্চলিক আপনারা পার্টি বাইরের নয়, দল। এটা আঞ্চলিক পার্টি নয়, এটা মমতা ব্যানার্জির নিজস্ব ফ্যাক্টরি নয়। আমাদের সর্বভারতীয় দল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের একের পর রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, এটা অল ইন্ডিয়া পার্টি। সর্বক্ষেত্রে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে জেতানোর জন্য সমস্ত নেতারা আছেন, নিতিন নবীনজি আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, নাড্ডাজি আছেন, মোদীজি আছেন, সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গের চারজন লিডার, একজন আগে বলতেন মুখ কোথায়, বিজেপি মুখ কোথায়, আজ সমী ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, আজকে 12 জন এমপি, 7 জন এমএলএ, মুখের অভাব নেই। আমরা কিন্তু অল ইন্ডিয়া পার্টি, সেই জন্য আমাদের যে পরিবার আছে, 77 জন মাথা আছে, বিধায়ক থেকে প্রত্যেকে আসবেন। 77 জন বিধায়ক থেকে কতজন মন্ত্রী, কতজন কি, যাই হোক, এ অনেক প্রশ্ন আছে। বাংলা গল্প যেটা হচ্ছে, এবারের নির্বাচনে 2026-এর বিধানসভা নির্বাচনে লক্ষণবাবু যে কথা বলছেন যে তার মূল প্রতিদ্বন্দ্বী, আমরা অন্তত সাধারণ মানুষ যেটা মনে করছেন, তিনি বলছেন যে সে লড়াইটা সেরকমটা হবে না, তাই তো? নিশ্চয়ই হবে না, হবে না। মানে আপনার মার্জিন গতবার যা ছিল 14,664 ভোটে সম্ভবত আপনারা আপনি জিতেছিলেন, এবার মার্জিনটা কি হতে পারে? দেখুন, আমি এটা এইভাবে বলা যায় না এই মুহূর্তে, না না, মানে কিন্তু এখনো সময় আছে, হ্যাঁ, এখনো সময় আছে। হ্যাঁ। কিন্তু এটুকু আমি বলতে পারি, আমার লিড 20-র নিচে থাকবে না, এটা আমি জোরের সঙ্গে বলে গেলাম। বাকিটা আরও কয়েকদিন সময় আছে, পরিবেশ পরিস্থিতি বলে দেবো। আগামী যেন বসবো আবার 2-4 দিন আগে, তখন পরিষ্কার বলতে হবে কত ভোটে একজেট জিতছে, আমি সেটা বলে দেবো। অনেক মানুষ সিদ্ধান্ত নেবেন, যারা এই অনুষ্ঠান দেখছেন সিদ্ধান্তের দোটানায় হয়তো ভুগছিলেন, যে সিদ্ধান্ত নেবেন লক্ষণ ঘড়ুইকে ভোট দেওয়ার কিংবা অন্য কোনো পার্টি, অন্য কোনো প্রার্থীকে ভোট দেওয়ার। আমি লক্ষণবাবুর কাছে জানতে চাইব, আপনাকেই কেন ভোট দেব? দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী হিসেবে আপনাকেই কেন ভোট দেবেন? আমাকে ভোট বিষয় নেই, ভোট হচ্ছে মোদিজি, ভোট হচ্ছে পদ্মফুল। নেতা আমাদের মোদিজি, দেশকে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে বিকশিত ভারত করছেন,
পশ্চিমবঙ্গ বিকশিত ভারত করব। 15 বছর তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছেন, তারা না ইন্ডাস্ট্রি, না বেকারদের সমস্যা, না দুর্গাপুরের সমস্যা, না কর্পোরেশন ভোট করেছেন, না জল পৌঁছেছেন, না শিল্প নিয়ে এসছেন, না চাকরি দিয়েছেন, না কৃষিক্ষেত্রে উন্নতি হয়েছে। কোনো দিক থেকে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে নেই, মহিলারা সুরক্ষিত নেই। শুধু কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, চুরি ক্ষেত্রে বন্যা বইছেন, এক একজন কাউন্সিলর কোটি কোটি টাকা কামিয়েছেন। তাই বাংলার মানুষ আজকে তারা বলছে যে আমরা দলকে নিয়ে এসে যে ভুল করেছি, যে পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত 26 সালে করব। মোদিজি নেতৃত্বে দেশ এগোবে, বাংলা এগোবে। সেই কারণে তৃণমূল কংগ্রেসে যে 15 বছর আর মোদিজির 11 বছরে সেন্টারে যে ডেভেলপমেন্ট হয়েছে, বাংলায় সে ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের ডবল ইঞ্জিন সরকার চাই। ডবল ইঞ্জিন সরকার যদি না হয়, যে অন্য রাজ্যগুলো এগোচ্ছে, বাংলায় এগোতে পারছে না বলেই আজকে তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা এবং তৃণমূল কংগ্রেসের চুরি জোচ্চুরি এত বৃদ্ধি হয়েছে, মানুষ বিতসত্য হয়ে গেছে। তাই মোদিকে ভরসা করবে, পদ্মফুলকে ভোট দেবে, আর তার ফলেই দুর্গাপুর বিকাশ হবে, বাংলার বিকাশ হবে। একদম শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে যদি উন্নত রাজ্যের কথা বলি, আপনি কার কথা বলবেন? আর সব থেকে পিছিয়ে থাকা রাজ্যের কথা যদি বলি, আপনি কোন রাজ্যের কথা বলবেন? নিশ্চিতভাবে উন্নত রাজ্য হচ্ছে গুজরাট। আচ্ছা, সে গুজরাটে যেভাবে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সামগ্রিকভাবে যে উন্নতি হয়েছে, মুসলিম ভাইরাও যেখানে চাকরি পায়, সুরক্ষাভাবে আছে। কিন্তু পশ্চিমবঙ্গে সবদিকে পিছিয়ে। তার একটাই কারণ, আপনি দেখেন স্ট্যাটিস্টিক্স দেখে নিন। একের পর শিল্পতে চলে যাচ্ছেন, একের পর কারখানা বন্ধ, কৃষকদের আলুর দাম নেই, কৃষক আত্মহত্যা করছে, দুর্গাপুরে শিল্প নেই, সেটা কিন্তু পশ্চিমবঙ্গেই শুধু নয়, এবং অনেক জায়গায় এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ফলন ভালো হয়েছে, কৃষক দাম পাচ্ছেন না। আমি দেখলাম ট্রাক ভর্তি টমেটো রাস্তার মধ্যে ফেলে দিয়েছেন কৃষক, বিক্রিকে হচ্ছে 4 টাকা কেজি দরে, অথচ বাজারে তার চিত্র আলাদা। তো কৃষক বাজারে না নিয়ে গিয়ে রাস্তার পাশেই ফেলে দিয়েছেন আলু। না, উপায় নেই তো। যে একটা টমেটো চাষ করতে গেলে ধরুন 10 টাকা তার লাভ দরকার, কেজি দরকার, 4 টাকা হচ্ছে কি হবে? আজকে আলু ধরুন বলছে 4 টাকা আলু কিলো আজকে বিক্রি হচ্ছে, 10 টাকা দরকার, সে কৃষক করবে কি? সে লোন নিচ্ছে, সে করবে কি? এই জন্য এখানে হিমঘর দরকার, সেকে চাষিদের মাল রাখতে পারে, সেটাও ভাবতে হবে, সেটাও ভাবনার জায়গা রয়েছে। যাই হোক, অনেকক্ষণ আমরা কথা বলছি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের এবারের এই 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের সঙ্গে। লক্ষণবাবু তার সুচিন্তিত মতামত রাখলেন এবং দর্শকদের উদ্দেশ্যে, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে তার চিন্তাভাবনার কথা তুলে ধরলেন। আর বাকি চিন্তাভাবনা তো আপনাদের তরফে হবে এবং স্থির হবে যে শিল্পনগরী দুর্গাপুর কোন পথে এগোবে, তার পুরো দায়ভার দায়িত্ব আপনাদের উপরই। লক্ষণবাবু, আপনাকে অনেক ধন্যবাদ জানাই এক্সপ্রেস নিউজের স্টুডিওতে আসার জন্য, এবং ধন্যবাদ জানাই আপনাদের। দেখছিলেন বাংলার ভোট যুদ্ধ, এক্সপ্রেস নিউজের এই বিশেষ অনুষ্ঠান। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ, এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।